গতকালকে কি কোনো কারণে ফিফার যে অফিসিয়াল ফেসবুক পেজ এটা ভিজিট করছেন? যদি নাও করে থাকেন, সামনে কি পেজের কোনো কিছু আসছিল? যদি না এসে থাকে কোনো কারণে, আমার ধারণা আসছিল বা দেখছেন আপনি। যেহেতু স্পোর্টস এর কনটেন্ট, আমার এই কনটেন্ট এটুকু এই কয়েক সেকেন্ড দেখে ফেলছেন, তার মানে আপনি জিনিসটা দেখার কথা। তারপরে যদি কোনো কারণে মিস করে যান, এখনই এই কনটেন্ট আর দেখার দরকার নেই। আপনি এই কনটেন্টটা এখানে পজ করে বা বন্ধ করে আপনি একটু ফিফার ফেসবুক পেজটা দেখেন। ওখানে দেখতে পাবেন বাংলাদেশের মেয়েদের নিয়ে তারা একটা বড় পোস্ট দিছে। সেখানে ৫-৬ টা ছবি দিছে এবং কথাগুলো খেয়াল করেন যে বাংলাদেশ নতুন একটা উচ্চতায় উঠতেছে, সেইটাকে ফিফা কিভাবে সেলিব্রেট করতেছে। এইটা আসলে আমাদের কপালে খুব একটা জোটে না। আমাদের সব রকম ক্রীড়া সাফল্য মাথায় রেখেই আমি বলতেছি যে ফিফার মতো জায়গা থেকে, ফিফা হচ্ছে আমরা বলি যে জাতিসংঘের চেয়ে বড় প্রতিষ্ঠান। আসলেই তাই। জাতিসংঘের সদস্য রাষ্ট্রের চেয়ে ফিফার সদস্য রাষ্ট্র বেশি। সেরকম একটা জায়গা থেকে এই জাতীয় সেলিব্রেশন পোস্ট, এই জাতীয় প্রশংসা যখন আমাদের মেয়েরা এনে দিতে পারে, তাহলে বুঝতে হয় যে আমাদের দেশটা আসলে একটা নতুন দিগন্তে পথ চলা শুরু করছে। সেই কাজটা করছে আমাদের মেয়েরা। মূলত এই কাজটা তারা আগেই করছে, যখন তারা এশিয়া কাপ বাছাই পর্ব পার হয়ে মূল পর্বে ওঠার যোগ্যতা অর্জন করছে এবং অপরাজিত দল হিসাবে তারা মূল পর্বে গেছে। সেই সময়ে তারা এই গৌরবটা অর্জন করছে। এটার ফলে যেটা হচ্ছে, র‍্যাংকিং এ আমাদের ভয়াবহ একটা উন্নতি হয়েছে। ২৪ ধাপ পার হয়ে আমরা ১২৮ নম্বর থেকে ১০৪ নম্বরে চলে আসছি। এইটারই সেলিব্রেশন করছে ফিফা। যদিও এটা আমাদের সর্বোচ্চ র‍্যাংকিং না, তারপরও কেন এটা আমার কাছে সর্বোচ্চ র‍্যাংকিং সেগুলো ব্যাখ্যা আজকের কনটেন্টে ছোট্ট করে দিব। একই সঙ্গে আরেকটা বড় খবর আছে। ফিফা যেদিন এই খবরটা জানাইছে যে বাংলাদেশ এই সময়ের সবচেয়ে বেশি র‍্যাংকিং উল্লঙ্ঘন করছে, সবচেয়ে বেশি পয়েন্ট পাইছে, এটা নিয়ে তারা সেলিব্রেট করতেছে। একই সময় আরেকটা ভালো খবরও দিছে আমাদের আন্ডার 20 মেয়েদের দল। ওই পিটার বাটলারেরই অধীনে আন্ডার 20 মেয়েদের দলও ইতিহাসে ১ম বারের মতো এশিয়া কাপ, যুব এশিয়া কাপ খেলার দিকে আগাচ্ছে। এখন শুধু শেষ ম্যাচটায় যদি তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করে, তাও সম্ভবত তারা গ্রুপ সেরা হিসাবে সরাসরি এশিয়া কাপে চলে যাবে। যদি নাও যেতে পারে সরাসরি, তাও চান্স থাকবে। ৩টা গ্রুপ রানার্স আপ যাবে, সেগুলো ইকুয়েশন বলতেছি। সব মিলে আমরা আরেকটা বড় খবরের দুয়ারে। দুটো বড় খবরই কিন্তু আমাদের মেয়েরা এনে দিচ্ছে। ফলে মেয়েদের এই যে দুর্দান্ত সাফল্য, এটার পেছনে যে লোকটা আছে সেই লোকটাকে নিয়ে একটু কথা বলবো, পিটার বাটলার। যে তার অ্যাপ্রোচটা আমাকে কি পরিমাণে মুগ্ধ করতেছে। এবং তারপরে শেষ দিকে একটু অনুযোগের সুরে বলবো যে আমাদের মেয়েরাকে এই যে এত কিছু এনে দিচ্ছে, এটা বিনিময়ে যা পাওয়ার কথা, যা প্রস্তুতি সুযোগ পাওয়ার কথা, তা কি পাচ্ছে? সেই জিনিসগুলো আজকে একটু ছোট্ট করে আলোচনা করি। এই কথাটা মনে হয় আমি শতবার বলছি। তারপরে এটা আমি হাজারবার বলতে রাজি আছি, লাখবার বলতে রাজি আছি। কারণ সত্যি কথা লক্ষবার বললেও এটা একটুও গুরুত্ব কমে না। সেটা হচ্ছে আমাদের দেশের স্পোর্টস এ এখন পর্যন্ত যত অর্জন তার মেক্সিমামটাই আসছে মেয়েদের হাত ধরে। সব সেক্টরে। সেটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, আর্চারি বলেন, শুটিং বলেন, সব সেক্টর মিলায় বেশিরভাগ বড় অর্জন আসছে মেয়েদের হাত ধরে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা সবচেয়ে অবহেলিত আমাদের স্পোর্টসে, সবচেয়ে কম টাকা পায়, সবচেয়ে কম সুযোগ পায় এবং তাদের খাওয়া-দাওয়া নিয়েও প্রবলেম সহ্য করতে হয়। যাই হোক, এগুলো নিয়ে তো আমরা রেগুলার কথা বলতেছি, আরো বলবো। কিন্তু তারা যে সাফল্যের ডালি ভরে আনা শুরু করছে বা আনতেছে, এটাতে কিন্তু কোনো বিরতি নাই। দেখেন এই ফুটবল টিমটার দিকেই যদি আপনি তাকান, মেয়েদের ফুটবল টিমটা এই যে রেভুলেশনের পথটা, এর মাঝে আমি একটা কনটেন্টে বলছি যে ঠিক কিভাবে রেভুলেশনটা হয়েছে, কোন ধাপে হয়েছে। তো ওই ব্যাচটাই, যে ব্যাচটাকে ব্যাচ অফ 17 বলা হয়, ওই ব্যাচটাই ধাপে তো আজকের এই জায়গাটা নিয়ে আসছে। এই যে এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করলো, তার আগে তারা যেটা করছে, তারা সাউথ এশিয়া জয় করছে। জয় ব্যাপারটা একটা দুটো ম্যাচ জিতে, একটা দুটো ট্রফি জিতে যেভাবে আমরা বলি সেরকম না। রীতিমতো জয় মানে বিজয় ঘোষণা, যে এখানে আমাদের আশেপাশে আর কেউ আসতে পারবে না কখনো। সেরকম একটা অবস্থা তারা করে ফেলছে। এজ লেভেলে সাউথ এশিয়ায় যত ধরনের ট্রফি জেতা সম্ভব তা আমাদের মেয়েরা জিতছে। যে কয়টা এজ লেভেল আছে। এবং প্রত্যেকটা একাধিকবার করে জিতছে। সাউথ এশিয়ান আমাদের মূল যে চ্যাম্পিয়নশিপ সেটাও দুবার জিতছে টানা। তারপরে তারা যেটা করছে, এশিয়া কাপ বাছাই পর্ব পার হইছে। এবং সেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। অন্তত আমাদের ইকুয়েশনের মধ্যে ছিল না যে এরকম অপরাজিত থেকে বাংলাদেশ এশিয়া কাপ বাছাই পর্ব পার করে চূড়ান্ত পর্বে চলে যাবে। অস্ট্রেলিয়ায় মূল টুর্নামেন্ট খেলতে চলে যাবে। এটা অবিশ্বাস্য একটা কাজ করছে। এবং আল্টিমেটলি যেটা হয়েছে, দক্ষিণ এশিয়ার যে বাউন্ডারি, এটাকে তারা ভেঙে দিছে।
এখন আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রে অন্তত আমার মনে হয় যে আর সাউথ এশিয়া খেলার কোনো অর্থ হয় না। টোটালি আমাদের ফুটবলের সাউথ এশিয়ান যে সাব যে জোন, এই জোনে খেলাটা আমি আর গুরুত্বপূর্ণ মনে করি না। এখান থেকে আমাদের আর পাওয়ার কিছু নাই তেমন। আমাদের এখন চেষ্টা করতে হবে আসিয়ান জোনে কোনোভাবে খেলা যায় কিনা, মেয়েদেরটাও সেটা। মেয়েদের জন্য আরো বেশি জরুরি। কারণ মেয়েরা এই লেভেলটারে একদম ধুলোয় মিশায় দিছে। এই লেভেলে আর তাদের কোনো চ্যালেঞ্জার নাই। ফলে এখন তাদের নেক্সট লেভেলে যাইতে হবে। এশিয়া কাপ খেলতে হবে। এশিয়া কাপের প্রস্তুতি কতদূর কি হচ্ছে এটা শেষের দিকে আলাপ করি। দেখেন এজ লেভেলে যে আমাদের আগের অর্জনগুলো ফ্লুক ছিল না বা নির্দিষ্ট একটা ব্যাচের সাডেন অর্জন ছিল না, সেটাও কিন্তু আমাদের এই পরের ব্যাচগুলো প্রুভ করে দিচ্ছে। আমাদের ওই যে 17 ব্যাচ ২০১৭ র যে ব্যাচটা, ওই ব্যাচটাতে এজ লেভেলে সব সাফল্য পাইছে, ওই ব্যাচটাই ঘুরে ফিরে এই সাফল্য পাইছে। এমন মনে হতে পারে যে ওটাই আমাদের ১ম এবং শেষ ব্যাচ। কিন্তু এখন দেখেন আন্ডার 20 টিমটা কি দেখালো? আন্ডার 20 টিমটা সাউথ এশিয়া তো জয় করছে। এখন তারাও এশিয়া কাপে যাওয়ার দ্বারপ্রান্তে। গতকালকে তারা তিমুরকে ৮-০ গোলে হারাইছে। ৮-০ গোলে হারায় অ্যাকচুয়ালি গ্রুপ লিড করতেছে। এখন এই গ্রুপ লিডার যদি থাকে তাহলে তারা সরাসরি এশিয়া কাপে চলে যাবে। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে যে আমাদের এখনো মূল ম্যাচটা হয় নাই। শেষ ম্যাচটা খেলতে হবে আমাদের দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দক্ষিণ কোরিয়াও এই তিমুরের বিপক্ষে ৯-০ গোলে ম্যাচ জিতছে। এবং দক্ষিণ কোরিয়া তো আপনারা জানেন যে এশিয়ান পরাশক্তি। ফলে তাদের বিপক্ষে জয় পাওয়াটা আমাদের জন্য এখনো পর্যন্ত অকল্পনীয়। ড্র করাটাও খুব কঠিন। তবে ড্র করলে যদি আমরা ভালো ব্যবধানে ড্র করতে পারি, সম্ভবত আমাদের গ্রুপ সেরা হওয়ার একটা চান্স থাকবে। জিতলে তো চান্স থাকবেই। এখন গ্রুপ সেরা হইলে নিয়ম অনুযায়ী আমরা সরাসরি আন্ডার 20 এশিয়া কাপ খেলবো। সেখানে একটা যদি কিন্তু সুযোগ আমাদের সামনে তারপরেও থাকবে। কারণ যেহেতু প্রতিপক্ষ কঠিন, এইজন্য এই বিকল্প রাস্তাগুলোর আলোচনাও আমাদের জেনে রাখা লাগতেছে। সেটা হচ্ছে যদি আমরা সাউথ কোরিয়ার বিপক্ষে ড্র করি এমন ব্যবধানে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারলাম না, গ্রুপ চ্যাম্পিয়ন, অথবা হেরে যাই তারপরেও আমাদের ভালো চান্স থাকবে। সেটা হচ্ছে যে এখানে নিয়ম অনুযায়ী ৮ টা গ্রুপে খেলা হচ্ছে, তো ৮ টা গ্রুপের সেরা দল তো সরাসরি এশিয়া কাপে যাবে এবং এই ৮ টা গ্রুপের যে রানার্স আপ, ৮ টা রানার্স আপ, এর ভিতর থেকে সেরা ৩ টা রানার্স আপও এশিয়া কাপে যাবে। এই সেরাটা নির্ধারিত হবে হচ্ছে তাদের যার গ্রুপের অবস্থানের উপরে। পয়েন্টের অবস্থান, গোল ডিফারেন্সের অবস্থান, অমুক-তমুক এইসব মিলায়। ফলে আমরা যেহেতু অলরেডি একটা ম্যাচ ৮-০ তে জিতছি, তার আগের ম্যাচটাও ভালো ব্যবধানে জিতছি, আমরা সেই জায়গাটায় বেশ ভালো অবস্থায় আছি। যদি কোনো কারণে আমরা সরাসরি যেতে না পারি, তাহলে আমরা বেস্ট 3 রানার আপ এর একটা হিসাবে যাওয়ারও ভালো অবস্থায় আছি। সেজন্য আমাদের সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারা চলবে না। শুধু এইটুকু এনশিওর করতে হবে। আর এইটুকু এনশিওর আমাদের মেয়েরা নিশ্চয়ই করবে, আমার ধারণা। এই জায়গাটায় একটা জিনিস, এই কথাটা প্রসঙ্গেই আমি পিটার বাটলারের কথাটা বলে ফেলি। পিটার বাটলারকে নিয়েও আমি আগের দিন কনটেন্ট করছি। পিটার বাটলার ওল্ড স্কুল মানুষ বলে তার সঙ্গে আমার ফিলোসফিতে মেলে না। আমার যদি কখনো সুযোগ হয় পিটার বাটলারের সঙ্গে তর্ক করার, আমার ধারণা সারাদিন ধরে আমি এই লোকের সঙ্গে তর্ক করতে পারবো। কিন্তু এই লোকের প্রতি যে রেসপেক্ট আমার তৈরি হচ্ছে, এটা এই লোক আমার একটা থাপ্পড় মেরেও কমাইতে পারবে না। মানে ওই তর্কের এক ফাঁকে যদি একটা থাপ্পড় মেরেও দেয়, তাও আমার রেসপেক্ট কমবে না। কারণ এই লোকের এই যে ওল্ড স্কুল কোচ, একটা ওল্ড স্কুল কোচ হিসাবে তার যে নৈতিকতা এবং তার যে ফিলোসফি, এটাতে তার যে কঠোর অবস্থান, এটা আবার মানে মুগ্ধ করার মতো। এটা সেলুট দেওয়ার মতো। এবং এই যে আমি এর মাঝে আমাদের ডি স্পোর্টস এডিটোরিয়ালে একটা কথা বলছি যে আমাদের বিসিবি বোঝে না যে কার কাছ থেকে কি চেতে হয়। কোনটা বিরিয়ানি আর কোনটা ডাল ভাত, এটা বোঝে না। এই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশে এখন স্পোর্টস এর যতগুলো লোক কাজ করতেছে তার মধ্যে পিটার বাটলার সবচেয়ে ভালো বোঝে। সেটা কেন বললাম? আমার তো কোনদিনই ওনার সঙ্গে কথা হয় নাই। কেন বললাম? এগুলো আকারে ইঙ্গিতে ছোট, ছোট কথায় বোঝা যায়। যখন আমাদের সিনিয়র দলটা এশিয়া কাপ খেলার দ্বারপ্রান্তে, সেই সময় সে কিন্তু বলতেছে যে, "আমরা লাস্ট ম্যাচ জিতে তারপরে উৎসব করব। আগে কোনো সেলিব্রেশনই করব না। লাস্ট ম্যাচ জিতবো তারপরে সেলিব্রেশন করব।" মানে দেখেন তার ওই সময় চিন্তাভাবনা পুরোপুরি রেজাল্ট ওরিয়েন্টেড। সিনিয়র দলের কোচ হিসেবে এখানে আসছি। আমার কাজ হচ্ছে এটা বাছাই পর্ব পার হওয়া, এশিয়া কাপে যাওয়া। আমি নিশ্চিত এশিয়া কাপ শুরু হওয়ার পরে সে বলবে, "আমরা আগে এশিয়া কাপে একটা অবস্থানে যাই তারপরে কথা বলব।" মানে ওখানে সে রেজাল্ট ছাড়া কিছু বোঝে না। অথবা এমন হতে পারে যে এশিয়া কাপে যাওয়ার পরে যেহেতু ওখানে আমাদের একটা শিক্ষা সফরের মতো এটা, ওখানে বলতে পারে যে, "না এখানে প্রত্যেকটা ম্যাচ আমাদের শেখার জায়গা।" কিন্তু এশিয়া কাপ বাছাই পর্বে কিন্তু সে একবারও বলে নাই এই কথা। সে একটা ম্যাচ জিতেই কখনো উল্লাস প্রকাশ করে নাই। সে বলছে, "শেষ হোক। আগে আমরা নিশ্চিত করি এশিয়া কাপ খেলাটা। তারপরে সেলিব্রেশন করব।" দেখেন তার মানে এই পিটার বাটলার, সিনিয়র টিমের কোচ পিটার বাটলার রেজাল্ট ওরিয়েন্টেড।
কিন্তু আন্ডার 20 দলে আজকে যখন সে জিতছে, গতকালকে যখন সে তিমুরের বিপক্ষে জিতছে, তখন সে বলতেছে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে কি হবে আমরা জানি না, তবে ওটাকে আমরা শেখার সুযোগ হিসেবে দেখব। অত বড় একটা দল, ওদের বিপক্ষে আমরা যদি হেরেও যাই, ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ডিফারেন্সটা দেখতেছেন? একই লোক, একই স্টাইলের একটা টুর্নামেন্ট, ওটাও বাছাই পর্ব ছিল, এশিয়া কাপ বাছাই পর্ব, এটাও এশিয়া কাপ বাছাই পর্ব। ওখানে শেষ ম্যাচের আগে বলতেছে আমরা জিতে তারপরে উল্লাস করব শেষ ম্যাচটা, আর এখানে শেষ ম্যাচের আগে সে বলতেছে আমরা শেষ ম্যাচটা জিতবো কিনা জানি না, শেষ ম্যাচে উল্লাস করতে চাই। এবং এখানে সে এই তিমুরের বিপক্ষে তার দলের খেলোয়াড়রা কে কেমন খেলছে সে প্রশংসা ছড়াচ্ছে, যেটা সে সিনিয়র দলের ক্ষেত্রে কখনো করে না, কখনো করে না, কখনো খেলা চলা অবস্থায়, মানে টুর্নামেন্ট চলা অবস্থায় মেয়েদের প্রশংসা করে না, এখানে করতেছে কেন? এই ডিফারেন্সটা কেন? এইটাই হচ্ছে ডাল ভাত আর বিরিয়ানির পার্থক্য বোঝা। এটাই হচ্ছে কার কাছ থেকে কি চাই, কোন টিমটার কাছ থেকে কি চাই, কি আউটপুট চাই, আমার চাওয়াটা কি, এটা পরিষ্কার থাকা নিজের কাছে। এটা পিটার বাটলার পরিষ্কার। পিটার বাটলার খুব ভালো করে জানে আমার সিনিয়র টিম যোগ্য হোক, অযোগ্য হোক, যেমনই যোগ্যতা হোক, তাদের কাজ হচ্ছে জয় পাওয়া। তাদের হচ্ছে জিততে হবে। যতদূর সম্ভব ন্যাশনাল টিমকে আগায় নিয়ে যাইতে হবে। এটাই হচ্ছে আমার মিশন। এটা শেখার জায়গা না। এটা শেখার জায়গা না। এখানে আমি বাছাই পর্ব শিখতে আসি নাই। এখানে আমি বাছাই পর্ব পার হইতে আসছি। আমার প্রতিপক্ষ যদি আর্জেন্টিনা, ব্রাজিল হয় তাও আমি বলব আমি জিততে চাই। কিন্তু বাচ্চাদের নিয়ে যখন সে খেলতেছে, যখন সে আন্ডার 20 টিম নিয়ে খেলতেছে, তখন তার চিন্তা হচ্ছে যে ওকে বাছাই পর্ব তো পার হতে চাই। সেটা তো আছেই। কিন্তু সাউথ কোরিয়ার মতো দলের বিপক্ষে খেলার সুযোগ তো আমার মেয়েরা, বাচ্চা মেয়েরা রোজ, রোজ পাবেন না। ফলে এখানে আসলে বড় ব্যাপার হচ্ছে শেখা। এই যে ব্যাপারটা যে সিনিয়র দল জিততে হবে আর বয়সভিত্তিক দলকে শিখতে হবে। বয়সভিত্তিক দলটাই শিখে যখন সিনিয়র দলে যাবে তখন তাদের ওই জেতার চাপটা আসবে। শুধু এই আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই পিটার বাটলারকে একটা বিরাট আমি স্ট্যান্ডিং ওভেশন দিতে রাজি। এছাড়া সে যা, যা করতেছে, যেভাবে অল্প সুবিধার মধ্যে কোন রকম অনুশীলন, ভালো অনুশীলন-টিলন ছাড়া একের পর এক রেজাল্ট এনে দিচ্ছে। এই লোকটা বাংলাদেশের ফুটবলে একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাচ্ছে। আমি জানি না কতদিন টিকবে সে। সে দিনের পর দিন যেসব দাবি-দাওয়া করতেছে মাপে পূরণ করতে পারতেছে না। এবং এই দাবি-দাওয়ার প্রসঙ্গে বলি যে এই যে এত ভালো, ভালো কথা বললাম, আমাদের মেয়েরা কি অসামান্য সব অর্জন করে দিচ্ছে। বাটলার তো আর মাঠে নেমে খেলতেছে না। মাঠে নেমে কাজটা ওই যে তৃষ্ণা হ্যাটট্রিক করছে এই বাচ্চাদের টিমটার, ও করতেছে বা ওরা করতেছে, আবার ঋতুপর্ণারা করতেছে, সাবিনারা আগে করছে, সবই ঠিক আছে। কিন্তু এদের জন্য তো কিছু করা দরকার আমাদের ফেডারেশনের। ফেডারেশন যদি এরকম আপনার পুতুল হয়ে বসে থাকে তাহলে এরা কতদিন এইভাবে একা, একা অর্জন করে এনে দিবে? দেখেন আমাদের মেয়েদের একটা প্রপার লিগ নাই। ১-২ বার যে লিগ হয়েছে সেগুলো রসিকতার মতো হয়েছে। আমাদের মেয়েদের ভুটানে-টুটানে গিয়ে লিগ খেলার মধ্যে থাকতে হয়। সবাই তো সেই সুযোগ পায় না। এবং মেয়েদের স্টিল এদের পুষ্টি, খাদ্য, আবাসন, অনুশীলনের সুবিধা সবকিছু নিয়ে অবজেকশন আছে। পিটার বাটলার নিজেই এগুলো নিয়ে বারবার শাউট করতেছে। মেয়েদের ছবি পাবলিশ হলে সেখানে দর্শকরা পর্যন্ত কমেন্ট করে। কালকে কে লিখছে জিনিসটা? কোনো একজন বড় সাংবাদিক কে বলছেন আমি ভুলে গেছি। যে ছবির নিচে দর্শকরা পর্যন্ত কমেন্ট করতেছে যে বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগতেছে নাকি? সাধারণ মানুষ বুঝতেছে যে বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগতেছে, ছবি দেখলেই বোঝা যায় যে বাচ্চাগুলোর যে পুষ্টি থাকা উচিত এই টপ লেভেলে খেলার জন্য এটা নাই। এদের সেই ফুডিং নিউট্রিশন হচ্ছে না। এগুলা নিয়ে বহুবার বলা হচ্ছে। পিটার বাটলার নিজে শাউট করতেছে বারবার, সে কথা বলতেছে, মিডিয়াতে পর্যন্ত বলে ফেলতেছে। কিছু করার নাই। হ্যাঁ, তাবিথ আউয়াল সাহেব এবং বিএফএফ সর্বশেষ এটা নিয়ে একটা মিটিং করছেন। তারা মেয়েদের খাবার ফ্যাসিলিটিস, পুষ্টি ফ্যাসিলিটিস, ট্রেনিং ফ্যাসিলিটিস এগুলো বাড়ানোর জন্য একটা উদ্যোগ নিচ্ছেন। মেয়েদের হেলথ চেকআপের একটা সিদ্ধান্ত নিচ্ছেন। মেয়েদের টিমের সঙ্গে যে ডাক্তার থাকেন তিনি প্রকাশ্যে সেই মিটিং এ জানাইছেন যে প্রত্যেকটা মেয়ে অপুষ্টিতে ভুগতেছে, প্রত্যেকটা মেয়ের হিমোগ্লোবিনের পরিমাণ কম, প্রত্যেকটা মেয়ে প্রোটিন ডেফিসিয়েন্সি ভুগতেছে। এইটা কোনো কথা? এই লেভেলে খেলে এইসব মেয়েদের এইসব প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়। যাই হোক, বিএফএফ এগুলো নিয়ে ভাবতেছে, ফাইন। একটা প্রপার লিগ নিয়ে ভাবুক, সেটাও ফাইন। আপাতত যেটা আমরা ক্রাইসিস দেখতে পাচ্ছি যে আমাদের মেয়েদের সিনিয়র টিমটা তো এশিয়া কাপ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। এখনো পর্যন্ত এই সিনিয়র টিমটার পাথ এটা পরিষ্কার না। মানে এরা কি প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ায় যাবে? এটা নিয়ে আমি ২ বার কিরণ আপার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমাদের ওমেনস উইং এর চেয়ারম্যান, উনি পরিষ্কার কোনো ধারণা দিতে পারেন নাই। আজ থেকে ১ সপ্তাহ আগে মনে হয় উনি বলছেন যে আমরা ২-৩ দিনের মধ্যে এটা প্রেসে জানায় দিব যে আমাদের পাথ এটা কি হবে। তো এটা আমি আজ পর্যন্ত মিডিয়ায় দেখি নাই। আমি তো প্রেস না, ফলে আমার তো সরাসরি জানার উপায় নাই। কিন্তু জানাইলে তো দেখতাম। না, এরকম কিছু আমি দেখি নাই। পাশাপাশি ইন্ডিয়া আমি যতদূর দেখলাম মিডিয়াতে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ২২ টা ম্যাচ খেলার একটা শিডিউল করে ফেলছে।
এটা তাদের প্রাইমারি শিডিউল। এই ম্যাচ সংখ্যা আরো বাড়তে পারে। এবং তারা তাদের পুরো ক্যাম্পেইনটা শীতপ্রধান বিভিন্ন দেশে মানে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েদারে মানায় এরকম অস্ট্রেলিয়া ওই সময় যে ওয়েদারটা থাকবে ওইটার সঙ্গে মানায় এরকম জায়গায় করবে। দেশের মাটিতে কোনো ক্যাম্পই করবে না। সেখানে আমরা এখনো ঠিক করতে পারি নাই যে আমরা কয়টা ম্যাচ খেলবো অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে এবং কাদের সঙ্গে খেলবো। দেখেন এখানে কিছু আলোচনা আছে ভুটান, নেপাল আমি কাউরে ছোট করতেছি না। আপনি যাবেন এশিয়া কাপ খেলতে। আপনার ওখানে গিয়ে এশিয়ান পরাশক্তিদের বিপক্ষে খেলতে হবে। আপনি কি এখন পাড়ার দলের সঙ্গে প্র্যাকটিস করে যাবেন? আপনার ম্যাচও তো খেলতে হবে ওই লেভেলের টিমের সঙ্গে। এখনো পর্যন্ত আমরা একটা ভালো দলের সঙ্গে ম্যাচ কনফার্ম করতে পারি নাই। আমরা এখন শুনতেছি আজকে দেখলাম কিরণ আপা বলছেন জাপানে ক্যাম্প করব। ওকে, ক্যাম্পটা জাপানে হলে সেটা খারাপ না। জাপানের ওয়েদার তারপরে কতটা অস্ট্রেলিয়ার সঙ্গে মানানসই আমি জানি না। কেন ক্যাম্পটা অস্ট্রেলিয়ায় করা যেত। অস্ট্রেলিয়ায় ধরা পড়া করলে আমাদের তো অস্ট্রেলিয়ায় অনেক কমিউনিকেশন আছে। কোনো একটা কমিউনিকেশন কাজে লাগায় অস্ট্রেলিয়ায় ক্যাম্প করা যেত। ওকে, আমি এত ভালো জানি না যে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েদার কন্ডিশন এগুলো কতটা স্যুট করে জাপানে। স্টিল জাপানের ইনফ্রাস্ট্রাকচার ভালো নিশ্চয়ই। জাপানে ক্যাম্প করেন ভালো কথা, খেলবেন কার বিপক্ষে? জাপান তো নাই, জাপান নিজেরাই তো ওই সময় ইউরোপ ট্যুরে থাকবে। জাপান ক্যাম্প করতে যাবে ইউরোপে, তারা ইউরোপের বড়, বড় দলের সঙ্গে খেলবে। আপনি নেপাল, ভুটানের সঙ্গে খেলে এশিয়া কাপ প্রস্তুতি নিতে যাবেন? এবং সেখানে আমি যতদূর শুনলাম এর মাঝে কে আমাকে বলল ৬ টা না ৮ টা মাত্র ম্যাচ আমরা ঠিক করতে পারছি। সেগুলো সবই আমাদের চেয়ে বিলো র‍্যাংকিং এর টিম। সব আমাদের চেয়ে বিলো র‍্যাংকিং এর টিম। এখন তো আমাদের র‍্যাংকিং ১০০, ১০৪, ১০৪ র‍্যাংকিং। আমরা তো বেশ ভালো র‍্যাংকিং এর টিম। তো ফলে আমরা আমাদেরকে খেলতে হবে এখন ৫০-৬০ র‍্যাংকিং এর দিকে অন্তত আছে এরকম টিমের সঙ্গে। যদি আমরা প্রপার প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে চাই, সেইটা নিয়ে আমার মনে হয় না যে আমাদের ওমেনস উইং বা বিএফএফ একদমই ওরিড। মানে আমি সিরিয়াসলি বলি, আমি কথা বলতে গিয়ে আমার মনে হয়েছে যে ওনরা ব্যাপারটা মানে এত সিরিয়াসলি নিচ্ছেন না। আচ্ছা যা হয় হবেনে। আপনি এখন এসে যা হয় হবেনে বা এখন যদি বলেন টিম পাচ্ছি না, টিম পাচ্ছি না। আরে ভাই বাকিরা সবাই তো চেষ্টা শুরু করে দিছে এটা বাছাই পর্ব চলা অবস্থায়। ইন্ডিয়া বলেন, জাপান বলেন প্রত্যেকে ঠিক করে ফেলছে। কি করবে বাকিটা সময়? এখনো নিদেন পক্ষে ইউরোপে পাঠান। ইউরোপে পাঠায়া ইউরোপিয়ান যে মাঝারি দলগুলো আছে ওগুলোর সঙ্গে খেললেও বেটার প্রস্তুতি হবে। ওখানে গিয়ে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে আসেন। এইভাবে এত বড় একটা সুযোগ এই মেয়েরা বিনা পয়সায় এনে দিছে। আপনি কোন ইনভেস্টমেন্ট ছাড়া এত বড় একটা সুযোগ এদের কাছ থেকে পাইছেন। এখন এটারে হেলায় হারায়েন না, হেলায় হারায়েন না। আমরা এশিয়া কাপ জেতার কথাও বলতেছি না বা এশিয়া কাপ খেলে বিশ্বকাপে যাই, অলিম্পিকে যাই এসব কিচ্ছু চাচ্ছি না। শুধু ওখানে গিয়ে তারা ভালোমতো একটু ফাইট করুক, ম্যাচগুলো সুন্দর খেলুক, সেটার জন্য যেটুকু সুবিধা সেটুকু তাদের করে দেন। একটা সুনির্দিষ্ট পাথওয়ে করেন, কতগুলো ভালো ম্যাচ আয়োজন করে দেন, তারপরে ওরা যা করার তাই করবে। তখন নিশ্চয়ই পিটার বাটলার আসে একটা জবাব দিতে পারবে। নতুবা আমরা তার কাছে জবাব চাইতে পারব। কিন্তু এখন যেভাবে পাঠানোর কথা ভাবতেছি তাতে আর জবাব চাওয়ার মুখ থাকবে না। সে যদি ওখান থেকে প্রত্যেক ম্যাচে ৮-১০ গোল করে খেয়ে ফেরে, তারপরে জবাব চাওয়ার মুখ থাকবে না। যাই হোক, সবার জন্য শুভকামনা। শেষ পর্যন্ত মেয়েদের এরকম দুটো সুখবরের একটা দিন, এই দিনটাকে আমরা উপভোগ করি এবং তাদের জন্য সুন্দর একটা পথ বানায় দেই। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।